নমস্কার এন্ড ওয়েলকাম টু নোটবুক। আমি গার্গী এবং আজকে আমরা 16, 17, 18 জুন 2024 এর কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাস করতে চলেছি। তো লেটস স্টার্ট দ্য ক্লাস। আজকে আমাদের ফার্স্ট কোশ্চেন, হোয়াট ইজ ইন্ডিয়াস র্যাঙ্ক ইন দ্য রিসেন্টলি রিলিজ গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স 2024? গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স 2024 অনুযায়ী ভারতের র্যাঙ্ক কত? ভারত এবারে গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্সে যে র্যাঙ্কটি অর্জন করেছে সেটা হচ্ছে 129। ঠিক আছে, ওয়ার্ল্ড একটা জিনিস মনে রেখো যে গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স, এই যে ইন্ডেক্সটা, এইটা কিন্তু ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের তরফ থেকে রিলিজড হয় এবং দেখা যাচ্ছে যে 2024 এর যে ইন্ডেক্স সেখানে বলা হচ্ছে যে প্রায় 64.1% এতটা জেন্ডার গ্যাপ কিন্তু ইন্ডিয়া লজিক্যালি বন্ধ করেছে এবং প্রায় 1.4 বিলিয়ন পপুলেশন ওভারকাম করেছে জেন্ডার গ্যাপকে। তার ফলে ইন্ডিয়া কিন্তু 146টা দেশের মধ্যে 129তম র্যাঙ্ক অর্জন করে নিয়েছে। ঠিক আছে, যদি আমরা দেখি ওভারঅল সারা বিশ্বের মধ্যে যে দেশটি প্রথম, সেই দেশটি হচ্ছে আইসল্যান্ড, যেটা এই র্যাঙ্কিং এ সবথেকে উপরে আছে। মানে বেসিক্যালি আইসল্যান্ডে জেন্ডার গ্যাপ হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বনিম্ন। তারপরে যে দেশটি আছে সেটি সেকেন্ড পজিশনে আছে ফিনল্যান্ড এবং থার্ড পজিশনে আছে নরওয়ে। ঠিক আছে, চলো নেক্সট। হু উইল বি দ্য নিউ চিফ অফ ইন্ডিয়ান আর্মি? ভারতীয় সেনাবাহিনীর নতুন চিফ কে হচ্ছেন? অলরেডি হয়ে গেছেন উনি উপেন্দ্র দ্বিবেদী। সেন্টারের তরফ থেকে লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদীকে নেক্সট আর্মি চিফ হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছে এবং অলরেডি উনি 30 জুন 2024 সালে কিন্তু কার্যভার গ্রহণ করে নিয়েছেন। ইন্ডিয়ান আর্মি, এটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। আগামী যতদিন না আগামী আর্মি চিফ অ্যাপয়েন্টেড হচ্ছেন ততদিন অবধি কিন্তু এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ হিসাবে থাকবে। ইন্ডিয়ান আর্মি 1 এপ্রিল 1895-তে ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি হিসেবে এর গঠন, কিন্তু কারেন্ট যে সার্ভিস, যেটা বর্তমানে ইন্ডিয়ান আর্মি বলতে আমরা যাকে বুঝি, সেইটা 26 ফেব্রুয়ারি 1950 সালে কিন্তু সেই সার্ভিস ফরমেশন হয়েছিল। মোটো হচ্ছে সার্ভিস বিফোর সেলফ, রোল ল্যান্ড ওয়ারফেয়ার। আর্মি ডে আমরা প্রত্যেক বছর 25 জানুয়ারি অবজার্ভ করে থাকি এবং বর্তমানে উপেন্দ্র দ্বিবেদী হচ্ছেন ইন্ডিয়ান আর্মির প্রধান এবং উনি অলরেডি 30 জুন কার্যভার সামলে ফেলেছেন। নেক্সট, which country chaired the G7 summit of 2024? আমরা দেখেছি যে যখনই আমাদের ভারতের বর্তমান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র সিং মোদী 9 জুন তিনি শপথ গ্রহণ করলেন ফর থার্ড টার্ম, তারপরে যেটি উনি তার প্রথম যে বিদেশ বাইরে গেলেন উনি দেশের বাইরে, সেটা ছিল G7 মিটিং অ্যাটেন্ড করতে। G7 মিটিং সামিট যেটা 2024, সেটা এইবারের যে চেয়ার যে দেশ সেটা হচ্ছে ইতালি এবং ইতালির জর্জিও মিলোনির কিন্তু ইনভিটেশনে আমাদের ভারতের প্রধানমন্ত্রী G7 অ্যাটেন্ড করতে গেছিলেন, যেটা কিনা 13 থেকে 15 জুন অনুষ্ঠিত হয়েছে ইতালির এগনাজিয়া অঞ্চলে। কি যে ইস্যুগুলো আলোচিত হয়েছে সেগুলো হচ্ছে আফ্রিকা রিলেটেড ইস্যু, ক্লাইমেট চেঞ্জ রিলেটেড ইস্যু, অনগোয়িং সিচুয়েশন মিডল ইস্টে যে অনগোয়িং সিচুয়েশন চলছে, রাশিয়া ইউক্রেন ওয়ার, মাইগ্রেশন, ইন্দো প্যাসিফিক ইকোনমিক সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই সমস্ত বিষয় নিয়ে G7 মিটিং এ আলোচনা করা হয়েছে। G7 বিষয়টি কি? গ্রুপ অফ 7 আমরা জানি, এটা বেসিক্যালি 7টা দেশের একটা ইন্টার গভর্নমেন্টাল অর্গানাইজেশন এবং 7টা দেশ মনে করা হয়, এই 7টা দেশ হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, ডেভেলপড কান্ট্রি, অলরেডি যে সমস্ত কান্ট্রিগুলো ডেভেলপড হয়ে গেছে। 7টা দেশ কি কি? কানাডা, ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান, ইউএসএ, ইউকে। এটা ফর্মালি অ্যাকচুয়ালি যখন প্রথম এটা গঠন হয়েছিল তখন এর নাম ছিল G6। ঠিক আছে, 1975 সালে। পরবর্তীকালে 1976 সালে যখন কানাডা এখানে অফিসিয়ালি এই G6 এ জয়েন করে তখন এটা G7 নামে পরিচিত হয় এবং এই অফিসিয়াল যে G7 সেটা অফিসিয়াল গঠন হয়েছিল 1976। 1975 প্রথম যে মিটিংটা সামিটটা হয়েছিল সেটা ফ্রান্সে হয়েছিল এবং তারপর থেকে আমরা পরপর দেখো 46, 47, এইবারে আমি অলরেডি দেখতে বললাম
এবারে কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এটা হচ্ছে G7 এর 50তম অধিবেশন, ঠিক আছে। এবং পরবর্তীকালে মানে 51st যে অধিবেশনটা সেটা 2025-এ কানাডাতে অনুষ্ঠিত হবে। নেক্সট, according to the recently released data, what is the position of India in terms of nitrous oxide emission in the world? Nitrous oxide N2O যেটা বেসিক্যালি একটি গ্রিন হাউস গ্যাস, এবং এটা কিন্তু আমাদের এই যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে তার প্রধান কারণ আমরা জানি যে ওভারঅল এনভায়রনমেন্টের টেম্পারেচার বাড়ছে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে। তার কারণ হচ্ছে, প্রধান যে কারণ হচ্ছে সেটা হচ্ছে গ্রিন হাউস গ্যাসেস। একটি আমরা সাধারণত গ্রিন হাউস গ্যাস বলতে যে গ্যাসটির নাম সবথেকে বেশি শুনে থাকি সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, CO2। কিন্তু কার্বন ডাই অক্সাইডের থেকেও ক্ষতিকারক যে গ্রিন হাউস গ্যাসটি সেটি হচ্ছে নাইট্রাস অক্সাইড N2O। বেসিক্যালি এটি কার্বন ডাই অক্সাইডের থেকেও বেশি ক্ষতিকারক এবং বেশি পরিমাণে এনভায়রনমেন্টকে গরম করে। যদি আমরা দেখি যে সারা বিশ্বের মধ্যে ইন্ডিয়া ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট সোর্স অফ নাইট্রাস অক্সাইড আফটার চায়না। মানে সারা বিশ্বে গ্রিন হাউস গ্যাসের স্পেসিফিক্যালি N2O বা নাইট্রাস অক্সাইডের সবথেকে বেশি এমিশন হয় যদি আমরা দেখি নিরিখে, তাহলে সবথেকে বেশি এমিশন হয় চায়নাতে। তারপরে সেকেন্ড লার্জেস্ট সোর্স হচ্ছে ইন্ডিয়া। সবথেকে বেশি N2O-টা এবার কিসের মাধ্যমে পাওয়া যায় সেটা হচ্ছে ফার্টিলাইজার। এই জন্য বারবার বলা হয় N2O ফার্টিলাইজার। যত আমরা জৈবিক সার ব্যবহার করব তত কিন্তু পরিবেশে গ্রিন হাউস গ্যাসের নির্গমনটাও কম হবে, ঠিক আছে। Who has been sworn in as the president of South Africa in June 2024? Already Cyril Ramaphosa already South Africaর প্রেসিডেন্ট ছিলেন, আবারও ইনি সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট হলেন। 71 বছরে সিরিল রামাপোসা রি-ইলেক্টেড হলেন অ্যাজ প্রেসিডেন্ট অফ রিপাবলিক অফ সাউথ আফ্রিকা ফর হিজ সেকেন্ড টার্ম, দ্বিতীয়বারের জন্য। সাউথ আফ্রিকা সাউদার্ন কান্ট্রি, আমরা জানি সাউদার্ন মোস্ট কান্ট্রি ইন আফ্রিকা, মানে আফ্রিকা মানে আফ্রিকান কন্টিনেন্ট। ক্যাপিটাল, তিনটে ক্যাপিটাল সাউথ আফ্রিকার আছে। এক্সিকিউটিভ ক্যাপিটাল হচ্ছে প্রিটোরিয়া, লেজিসলেটিভ ক্যাপিটাল হচ্ছে কেপ টাউন এবং ব্লোমফন্টেইন হচ্ছে জুডিশিয়াল ক্যাপিটাল। লার্জেস্ট সিটি জোহানেসবার্গ। গভর্নমেন্ট, ওখানে যে গভর্নমেন্টটা চালিত হয় সেটি হচ্ছে ইউনিটারি পার্লামেন্টারি রিপাবলিক উইথ অ্যান এক্সিকিউটিভ প্রেসিডেন্সি। লেজিসলেচার, পার্লামেন্ট, প্রেসিডেন্ট হচ্ছেন সিরিল রামাপোসা এবং কারেন্সি হচ্ছে সাউথ আফ্রিকান র‍্যান্ড। What is India's rank in the recently released Global Peace Index 2024? Recently 18তম গ্লোবাল পিস ইন্ডেক্স রিলিজ হয়েছে। কে রিলিজ করেছে গ্লোবাল পিস ইন্ডেক্স? ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস, যেখানে ভারতের পজিশন হচ্ছে 116তম। 163টা দেশের মধ্যে 116তম, 10টা পজিশন কিন্তু ক্লাইম করেছে। 2023-এ যা ছিল তার থেকে 10, 2023-এ ছিল 126, সেখান থেকে কিন্তু 116তম পজিশনে ভারতবর্ষ এসেছে। 2008-এর অদ্ভুত বিষয় যে এই গ্লোবাল পিস ইন্ডেক্সে 2008 থেকে যে দেশটি টপ পজিশনে আছে সেটা হচ্ছে আয়ারল্যান্ড। মানে সবথেকে শান্তিপূর্ণ দেশ যদি আমরা দেখি পৃথিবীতে তাহলে সেটি হচ্ছে আয়ারল্যান্ড। সেকেন্ড পজিশনে আছে অস্ট্রিয়া, তারপরে নিউজিল্যান্ড এবং তারপরে সিঙ্গাপুর। সবথেকে যদি আমরা কন্টিনেন্ট ওয়াইজ দেখি বা রিজিয়ন ওয়াইজ দেখি তাহলে সবথেকে পিসফুল রিজিয়ন ইন দ্য গ্লোব মানে পৃথিবীতে সেটা হচ্ছে ইউরোপ। ইউরোপিয়ান রিজিয়নটা হচ্ছে সবথেকে পিসফুল রিজিয়ন ইন গ্লোব অ্যান্ড ইট ইজ হোম টু 8 অফ দ্য 10 মোস্ট পিসফুল কান্ট্রিজ। ঠিক আছে, যবে থেকে গ্লোবাল পিস ইন্ডেক্স শুরু হয়েছে তবে থেকে ইউরোপ হচ্ছে সবথেকে পিসফুল রিজিয়ন এবং বিশ্বের যে 10টা প্রথম সারির পিসফুল কান্ট্রি আছে সবকটাই কিন্তু ইউরোপে অবস্থিত। Indian Army received the first consignment of Nagastra 1. What is it? Indian Army recently total 120টা নাগাস্ত্র রিসিভ করেছে, যেটা কিনা ডেভেলপ করেছে ইকোনমিক্স এক্সপ্লোসিভ লিমিটেড অফ সোলার ইন্ডাস্ট্রিজ অফ নাগপুর। এরাই এটাকে ডেভেলপ করেছে। এটা বেসিক্যালি হচ্ছে একটি ড্রোন, আনম্যান্ড এরিয়া
সিঙ্গেল ভেহিকেল ড্রোন, এবং টোটাল 120টা ড্রোন ফার্স্ট কনসাইনমেন্টে ইন্ডিয়ান আর্মি পেল। টোটাল যে এগ্রিমেন্টটা হচ্ছে তাতে 480টা ড্রোন দেওয়ার কথা আছে। এই ড্রোনটা কি করতে পারে, এটা মানে শত্রুপক্ষের বাংকার, পোস্ট, তারপর উইপেন, এগুলোকে উইপেন ডিপোট, এগুলোকে কিন্তু ডিস্ট্রয় করতে পারে। ম্যান ইন লুপ হচ্ছে 15 কিলোমিটার এর রেঞ্জ, অটোনোমাস রেঞ্জ হচ্ছে 30 কিলোমিটার। এটা প্রায় 60 মিনিট ধরে, একবার ফ্লাইটে 60 মিনিট কিন্তু এটা মানে আকাশে থাকতে পারে। 20 কেজি, এর নিজস্ব ওয়েট হচ্ছে 20 কেজি, তবে 2 কেজি অব্দি ওয়ার হেড কিন্তু এটি ক্যারি করতে পারে, এবং প্রায় 1200 মিটার হাইট অব্দি, উচ্চতা অব্দি কিন্তু এটা যেতে পারে। কোনটা যেতে পারে? নাগাস্ত্র। এটা হচ্ছে বেসিক্যালি একটি ড্রোন, যেটা 120টা ড্রোন কিন্তু রিসেন্টলি ইন্ডিয়ান আর্মি রিসিভ করলো। When was Global Wind Day celebrated? Global Wind Day 15ই জুন। এটা প্রত্যেক বছর সারা বিশ্বময় গ্লোবাল উইন্ড ডে প্রত্যেক বছর অবজার্ভ করা হয় 15ই জুন, এবং এর উদ্দেশ্য হচ্ছে টু হাইলাইট দ্য সিগনিফিকেন্স অফ উইন্ড এনার্জি। উইন্ড এনার্জি যেটা বেসিক্যালি একটা অল্টারনেটিভ সোর্স অফ কনভেনশনাল এনার্জি, রিনিউয়েবল এনার্জির একটা ইম্পর্টেন্ট সোর্স উইন্ড এনার্জি। সাধারণত সব জায়গাতে উইন্ড, সোলার এনার্জি যেমন, দেখো সোলার এনার্জিটা ট্রপিক্যাল যে দেশগুলো, সেই দেশগুলোতে বেশি সোলার এনার্জি উৎপাদনের জায়গা থাকে। উইন্ড এনার্জি আবার যে দেশে হাওয়া প্রচন্ড বেশি চলে, সেই দেশে উইন্ড এনার্জি তৈরি হওয়ার অনেক বেশি সম্ভাবনা থাকে। তো যাই হোক, এটা হচ্ছে একটা অল্টারনেটিভ ক্লিন অ্যান্ড রিনিউয়েবল এনার্জি সিস্টেম, এবং এটার যাতে আরো বেশি প্রমোট করা যেতে পারে সাধারণ মানুষের মধ্যে, বিশ্বের মধ্যে, সেই কারণে ওয়ার্ল্ড গ্লোবাল উইন্ড ডে আমরা প্রত্যেক বছর সেলিব্রেট করি অন 15th of June. Which is the only port ranked in the top 20 in the World Bank's Container Port Performance Index 2023? একমাত্র ভারতীয় পোর্ট যেটা ওয়ার্ল্ড ব্যাংকের কন্টেইনার পোর্ট পারফরমেন্স ইন্ডেক্সে টপ 20টা বন্দরের মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে, সেটা হচ্ছে বিশাখাপত্তনম পোর্ট। স্টেট ওন বিশাখাপত্তনম পোর্ট এটা সমস্ত রেকর্ড ভেঙেছে, এবং কন্টেইনার পোর্ট পারফরমেন্স ইন্ডেক্স 2023, যেটা কিনা ডেভেলপ করে প্রত্যেক বছর ওয়ার্ল্ড ব্যাংক এবং স্ট্যান্ডার্ড অ্যান্ড পুয়ার্স গ্লোবাল মার্কেট ইন্টেলিজেন্স, সেখানে নিজের জায়গা করে নিয়েছে স্টেট ওন বিশাখাপত্তনম পোর্ট। ঠিক আছে, এই র্যাঙ্কিং এ বিশাখাপত্তনম পোর্টের যে পজিশন সেটা হচ্ছে 19তম পজিশন, যেটা কিনা মুন্দ্রা পোর্ট, যেটা একটা আদানি পোর্ট হিসেবে রান বাই আদানি পোর্টস, এর র্যাঙ্ক হচ্ছে 27তম, তার থেকেও ভালো পারফরমেন্স করেছে। এটা বেসিক্যালি একটা ইন্ডেক্স যেখানে কম্পারেবল অ্যাসেসমেন্ট করা হয় ভেসেল টাইম ইন পোর্ট, কতক্ষণ ভেসেল সেই পোর্টে আছে তার উপর বেস করে এই র্যাঙ্কিংটা করা হয়, এবং সেই র্যাঙ্কিং এ বিশাখাপত্তনম পোর্ট কিন্তু 19তম পজিশনে আছে পুরো বিশ্বের মধ্যে। সব থেকে বেশি টপ পজিশনে যেটা আছে চায়নার ইয়াংশান পোর্ট, যেটা টপ পজিশনে আছে দ্বিতীয়বারের জন্য, মানে দ্বিতীয় বছরের জন্য চায়নার ইয়াংশান পোর্ট কিন্তু ফার্স্ট পজিশনে আছে, আর সেকেন্ড পজিশনে আছে ওমানের সালালা পোর্ট। ঠিক আছে, নেক্সট, হাউ মেনি ইন্ডিয়ান মিউজিয়ামস হ্যাভ বিন সিলেক্টেড বাই ইউনেস্কো ফর দ্য প্রেস্টিজিয়াস প্রিক্স ভার্সেলিস অ্যাওয়ার্ড? ইউনেস্কোর তরফ থেকে কতগুলো ভারতীয় মিউজিয়ামকে প্রিক্স ভার্সেলিস অ্যাওয়ার্ডের জন্য বেছে নেওয়া হয়েছে? তো এই যে অ্যাওয়ার্ডটা, ঠিক আছে, এই অ্যাওয়ার্ডটা বেসিক্যালি ইউনেস্কোর তরফ থেকে দেওয়া হয় প্রত্যেক বছর 2015 থেকে ফর আর্কিটেকচার অ্যান্ড ডিজাইন। আর্কিটেকচার এবং মানে মিউজিয়ামের আর্কিটেকচার এবং ডিজাইন কেমন তার নিরিখে ইউনেস্কোর তরফ থেকে এই প্রিক্স ভার্সেলিস অ্যাওয়ার্ড দেওয়া হয়ে থাকে প্রত্যেক বছর সিন্স 2015 থেকে এটা দেওয়া হচ্ছে। ভারতবর্ষ থেকে এই বছর টোটাল ইউনেস্কো 7টা সুন্দর মিউজিয়ামকে সারা বিশ্বের মধ্যে সিলেক্ট করেছে এই অ্যাওয়ার্ডটির জন্য। এই 7টার মধ্যে একটি হচ্ছে একটি ভারতীয় মিউজিয়াম। ঠিক আছে, কোন মিউজিয়ামটি? ভারতের স্মৃতিভান আর্থকুয়েক মেমোরিয়াল মিউজিয়াম, যেটা গুজরাটের ভুজে অবস্থিত। এটা আমরা জানি 2001-এ গুজরাটের কাছ এবং ভুজে যে ভয়ঙ্কর আর্থকুয়েকটা হয়েছিল, এটার উপর বেস করে ভুজ নামক একটি সিনেমাও তৈরি হয়েছে।
সেই ভূমিকম্পে প্রায় 12,932 জন মানুষ তাদের জীবন হারিয়েছিলেন, তাদের স্মৃতির উদ্দেশ্যেই কিন্তু এই মিউজিয়ামটি তৈরি করা হয়েছিল। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 28শে আগস্ট কিন্তু এই মিউজিয়ামটির ইনগ্রেশন করেছিলেন। এই মিউজিয়ামটিকেই কিন্তু তার আর্কিটেকচার এবং ডিজাইনের জন্য প্রেস্টিজিয়াস প্রিক্স ভার্সেলিস অ্যাওয়ার্ডের জন্য বেছে নেওয়া হয়েছে। আমরা একটু দেখে নিই, আর্কিটেকচার আর ডিজাইনের কথা বলা হচ্ছে, তাহলে অবশ্যই মিউজিয়ামটি আমাদের দেখতে হবে। এইটি হচ্ছে সেই মিউজিয়ামটি, অসাধারণ দেখতে, দূর থেকে দেখলে খুব সুন্দর লাগে মিউজিয়ামটা, ঠিক আছে? দিস ইজ দ্য মিউজিয়াম। নেক্সট, when was World Day to Combat Desertification and Drought celebrated? তাহলে সারা বিশ্বে যাতে মরুভূমি না হয়ে যায় এবং খরা না হয় সেই জন্য অ্যাওয়ারনেস দিবস যে দিনটা অবজার্ভ করা হয় সেটা হচ্ছে 17ই জুন। প্রত্যেক বছর এই দিনটা অবজার্ভ করা হয়ে থাকে, 1995 সাল থেকে অবজার্ভ করা হচ্ছে। আর এই বছর এই দিনটির থিম হচ্ছে ইউনাইট ফর ল্যান্ড, আওয়ার লিগ্যাসি, আওয়ার ফিউচার। এটা হচ্ছে এই বছরে এই দিনটার থিম। নেক্সট, হু উইল কন্ডাক্ট ইটস ফার্স্ট মাল্টিন্যাশনাল এক্সারসাইজ তরঙ্গ শক্তি? তাহলে কোন দেশ বা কোন দেশের মানে ভারতের কোন ফোর্স প্রথমবারের জন্য একটা মাল্টিন্যাশনাল মানেই বুঝতে পারছি আমরা যে মোর দ্যান ওয়ান নেশন ইনভলভড আছে, তরঙ্গ শক্তি নামক একটি মাল্টিন্যাশনাল এক্সারসাইজ অর্গানাইজ করতে চলেছে। তো সেটা হচ্ছে ভারতীয় বায়ুসেনা, ইন্ডিয়ান এয়ারফোর্স। ইন্ডিয়ান এয়ারফোর্স হিস্ট্রি তৈরি করতে চলেছে এবং এই বছর আগস্টে তারা তাদের প্রথমবারের জন্য ফার্স্ট এভার মাল্টিন্যাশনাল এয়ার এক্সারসাইজ লঞ্চ করছে, যার নাম হচ্ছে তরঙ্গ শক্তি 2024। এটা দুটো ফেজে অনুষ্ঠিত হবে। যে ইনিশিয়াল ফেজটা সেটা আগস্টের প্রথম দুটো উইকে অনুষ্ঠিত হবে দক্ষিণ ভারতে, এবং যে এর যে দ্বিতীয় ফেজটা সেটা পশ্চিম ভারতে অনুষ্ঠিত হবে আগস্টের শেষ থেকে সেপ্টেম্বরের শুরু অবধি। দুটো ফেজে অনুষ্ঠিত হবে। সারা বিশ্ব থেকে প্রায় 12টা দেশ এই এক্সারসাইজে অংশগ্রহণ করবে। কিছু দেশ ডিরেক্টলি অংশগ্রহণ করবে, কিছু দেশ অবজারভার হিসেবে অংশগ্রহণ করবে। এবং খুব ইম্পর্টেন্ট জিনিস যে আমাদের যে কোয়াড নেশনের দেশগুলো, কিন্তু কোয়াড নেশনের একটি দেশ অবশ্যই ভারত, এবং বাকি 3টে দেশও কিন্তু এখানে পার্টিসিপেট করতে চলেছে। হু রিসেন্টলি ইনগ্রেটেড প্রেরণা স্থল? প্রেরণা স্থল রিসেন্টলি কে ইনগ্রেট করেছেন? আমাদের ভারতবর্ষের উপরাষ্ট্রপতি শ্রী জগদীপ ধনখড় রিসেন্টলি আমাদের ভারতবর্ষের যে পার্লামেন্ট হাউস কমপ্লেক্স তার মধ্যে প্রেরণা স্থল বললে একটি জায়গার সূচনা করলেন। প্রেরণা স্থল মানে প্রেরণা যোগায় এমন একটি জায়গা যেখানে আমাদের ভারতের 15 জন খুব নোন, যাদের থেকে প্রেরণা নেওয়া যেতে পারে এরকম মানুষের স্ট্যাচু ওখানে এই প্রেরণা স্থলে রাখা হয়েছে। তারা ফ্রিডম ফাইটার থেকে শুরু করে ভারতীয় ইতিহাসের বিভিন্ন আইকন এই 15 জনের মধ্যে আছেন। তার মধ্যে মহাত্মা গান্ধী আছেন, বি.আর. আম্বেদকর আছেন, এরকম বিভিন্ন এনাদের অনেকেরই বিভিন্ন পার্লামেন্ট কমপ্লেক্সে অনেক জায়গায় এনাদের মূর্তি ছিল অলরেডি, সেগুলোকে এনে এক জায়গায় রেখে প্রেরণা স্থলকে কিন্তু ইনগ্রেট করা হচ্ছে। আমি কিছু ছবি এইরকম, যেমন একটি জায়গা, দিস ইজ আ পার্ট অফ প্রেরণা স্থল, ঠিক আছে? এখানে আমরা শিবাজি মহারাজকে দেখতে পাচ্ছি, এখানে আমরা অনেক এরকম মহাত্মা গান্ধীকে দেখতে পাবো, বি.আর. আম্বেদকরের স্ট্যাচুকে দেখতে পাবো। এরকম 15 জন যারা আমাদের ভারতের ইতিহাসের সাথে যুক্ত, যারা আমাদের ভারতের স্বাধীনতার সাথে যুক্ত, ফ্রিডম ফাইটার্স, হিরোজ অফ হিস্ট্রি, এরকম ব্যক্তি যারা আমাদের সারা ভারতীয়দের, সমস্ত ভারতীয়কে প্রেরণা যোগায়, তাদের স্ট্যাচু এই প্রেরণা স্থলে রাখা হবে। Which Indian has been named land hero by the United Nations Agency? Shidesh Sakore। বেসিক্যালি শিদেশ একজন ফার্মার, কৃষক এবং ফাউন্ডার অফ অ্যাগ্রো রেঞ্জার্স। মহারাষ্ট্রে অ্যাগ্রো রেঞ্জার নামক একটি কোম্পানির ইনি ফাউন্ডার। ওনাকে রিসেন্টলি ইউনাইটেড নেশন কনভেনশন টু কমব্যাট ডেজার্টিফিকেশন এর তরফ থেকে ল্যান্ড হিরো তকমা দেওয়া হয়েছে। এই যে আমরা কিছুক্ষণ আগে যেটা পড়লাম, ওয়ার্ল্ড ডেজার্টিফিকেশন অ্যান্ড ড্রট ডে, সেই দিনেই কিন্তু ওনার হাতে এই ল্যান্ড হিরো ওনার নামটা ঘোষণা করা হয়েছে।
সাকরে ইনি একটি কৃষক পরিবার থেকে বিলং করে, যদিও ইনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ এনার ডিগ্রি গ্রহণ করেছেন এবং বিভিন্ন কস্ট এফেক্টিভ, কেন মেইনলি এনার নামটা কেন, বিভিন্ন কস্ট এফেক্টিভ মেকানিক্যাল ডিভাইস ইনি তৈরি করেছেন, যার মাধ্যমে ইনি বর্জ্য যে বায়োডিগ্রেডেবল ওয়েস্ট যেটা সেটাকে কম্পোস্টে ইনি কনভার্ট করার পদ্ধতি বার করেছেন, যার ফলে আলটিমেটলি আমরা জৈবিক সার তৈরি করতে পারবো এবং সেই সারের মাধ্যমে আমাদের কৃষিজ জমিতে উৎপাদন বাড়াতে পারবো। তো সেই কারণেই কিন্তু ওনাকে ল্যান্ড হিরো তকমা দেওয়া হয়েছে। কে দিয়েছে? ইউনাইটেড নেশন কনভেনশন টু কমব্যাট ডেজার্টিফিকেশনের তরফ থেকে। What is India's position to launch its first deep sea mission? deep sea mission বা গভীর সমুদ্র অভিযান লঞ্চ করার ক্ষেত্রে সারা বিশ্বের মধ্যে ভারতের স্থান কততম? তো ইন্ডিয়া ইজ দ্য 6th country in the world to launch its deep sea mission, গভীর সমুদ্র অভিযান লঞ্চ করলে এরকম দেশ হলো ভারত, 6ষ্ঠতম দেশ হলো পৃথিবীর মধ্যে। 6th country to launch a deep sea mission। এই মিশন, এটা কি ডিপ সি মিশনটা বেসিক্যালি কি? এই মিশনের মাধ্যমে সাধারণত যে সমস্ত মানুষের জীবন, তাদের ইকোনমি সমুদ্রের উপর ডিপেন্ডেন্ট, তাদের জীবনকে, তাদের ইকোনমিকে আরো কত ভালোভাবে তৈরি করা যেতে পারে এবং আরো কতভাবে আমরা সমুদ্র বা সামুদ্রিক বিভিন্ন জিনিসকে আরো ইকোনমিক ওয়েতে, সাস্টেইনেবল ওয়েতে ব্যবহার করতে পারি, সেই নিয়েই এই ডিপ সি মিশন। এই ডিপ সি মিশনে দেখো সমুদ্রের নিচে মিনারেল ডিসকভার, আরো কত নতুন মিনারেল ডিসকভার করা যেতে পারে, সেটা একটা কাজ। ওয়ার্ক উইল বি ডান অন স্টাডিং ওশেন সায়েন্স অ্যান্ড বায়োডাইভার্সিটি অফ দ্য সি, মেনটেনিং বায়োডাইভার্সিটি। বেসিক্যালি এই সমস্ত কাজগুলো বেসিক্যালি সামুদ্রিক জীবন নিয়ে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করা হবে ইন দিস ডিপ সি মিশন। ইসরো একটা টাইটেনিয়াম রুফটপ মৎস্যায়ন 6000 একটা, বেসিক্যালি এটা একটা ছোট যান মতো এটাকে লঞ্চ করেছে, যেটা বেসিক্যালি একদম গভীর সমুদ্রে তো জলের প্রেসার প্রচুর, সেই প্রেসারটাকে সহ্য করতে পারবে এমন একটা যান ইসরো লঞ্চ করেছে, সেটা হচ্ছে মৎস্যায়ন 6000। এর মধ্যে নেমেই মানুষজন কিন্তু নিচে বিভিন্ন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের কাজ করবে আন্ডার ডিপ সি মিশন। ভারত হচ্ছে 6th country in the world to launch its own deep sea mission। ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। এর আগে যে 5টা দেশ তাদের নিজস্ব ডিপ সি মিশন লঞ্চ করেছিল তারা হচ্ছেন আমেরিকা, রাশিয়া, চায়না, জাপান এবং ফ্রান্স। তো এরপরে যে দেশটির নাম আসবে সেটি হচ্ছে ইন্ডিয়া। তো এবার তোমাদের জন্য প্রশ্ন, whose autobiography is I Have These Streets, a Kutti cricket story launched recently? প্রশ্নের উত্তর কমেন্ট সেকশনে জানিও। তো আজকের জন্য এখানেই ক্লাস শেষ করছি। এই ক্লাসের পিডিএফ তোমরা তোমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। থ্যাংক ইউ।